ভালোবাসার জন্য মানুষ কী না করে থাকে। ইতিহাস ঘাটলে হাজারো লড়াইয়ের কথা জানতে পারবো, কিন্তু সেই লড়াইটি যদি ভূতের সঙ্গে হয় তাহলে ব্যাপারটা কেমন হবে। এমনই কনসেপ্টকে ঘিরে নির্মিত হয়েছে নসফেরাতু মুভিটি। এটি একটি গথিক হরর মুভি এবং এই মুভিটি প্রায় 100 বছর পর আবারও রিমেক করা হয়েছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি ভালো না লাগে, ভিডিওর কোন পার্টটি আপনাদের ভালো লাগেনি তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে আমরা অ্যালেনকে দেখতে পাই। অন্ধকার আচ্ছন্ন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অ্যালেন অনেক একা, তার কোনো সঙ্গী নেই। নিজের একাকিত্ব কাটানোর জন্য মরিয়া হয়ে পড়েছে এবং অ্যালেন ভুলবশত একটি শয়তানকে আহ্বান করে ফেলেছে। শয়তানটি অ্যালেনের সাথে চুক্তি করে যে তারা লাইফ লং একসাথেই থাকবে। পরের মুহূর্তেই আমরা অ্যালেনকে দেখি সে তার ঘুম থেকে উঠছে, অর্থাৎ এসব কিছু অ্যালেনের দুঃস্বপ্ন ছিল। অ্যালেনের সামনে তার স্বামী থমাস হার্টার দাঁড়িয়ে রয়েছে, যে একটি রিয়েল এস্টেট ফার্মে জব করে। সকাল সকাল থমাস তৈরি, তাকে তার অফিসে যেতে হবে, কিন্তু অ্যালেন তা চায় না। অ্যালেন চায় থমাস যেন বাড়িতেই থাকুক, কিন্তু থমাসকে তো যেতেই হবে এবং সে বেরিয়েও পড়ে। আমরা এখানে লক্ষ্য করতে পারি অ্যালেন থমাসকে নিয়ে খুব বেশি চিন্তিত। সে যেন জানে থমাসের সাথে ভালো কিছু হবে না। যাই হোক, মুভিটির টাইমলাইন হলো 1838 জার্মানির উইসবার্গ শহর। থমাস তার অফিসে পৌঁছায় এবং তার বস হার্নক তাকে জানায় তার জন্য অনেক ভালো একটি কাজ রয়েছে, যেটা করে দিতে পারলে তাকে সেই অফিসে একটি পার্মানেন্ট পোস্ট দেওয়া হবে। কাউন্ট অরলক নামের একজন ব্যক্তি উইসবার্গ শহরে একটি বাড়ি কিনতে চায়। এবার থমাসকে যেতে হবে কাউন্ট অরলকের কাছে ডিলটি সম্পূর্ণ করতে। কিন্তু সমস্যাটি হলো কাউন্ট অরলক রয়েছে ট্রান্সিলভেনিয়াতে, যেটি উইসবার্গ থেকে অনেক দূরে। কিন্তু থমাসকে তো যেতেই হবে, কারণ কাজটা করে দিতে পারলে থমাসকে অনেক টাকা দেওয়া হবে এবং ফাইনালি এই কাপল সেই টাকা দিয়ে নিজেদের একটি বাড়ি বানাবে। অ্যালেন থমাসকে যেতে দিতে চায় না, কিন্তু থমাস অ্যালেনকে যেভাবেই হোক রাজি করিয়ে নেয়। ফেডরিক ও তার ওয়াইফ অ্যানা, থমাস ও অ্যালেনের পূর্ণ বন্ধু। থমাস অ্যালেনকে ফেডরিকের বাসায় রেখে যেতে চায়, কারণ অ্যালেন অ্যানা ও তার সন্তানদের সাথে থাকলে তার সময়টা ভালোই কাটে এবং থমাসকে অ্যালেনকে নিয়ে চিন্তা করতে হবে না। ফেডরিক খুবই উদার মনের মানুষ, থমাসের এক কথায় রাজি হয়ে যায় এবং থমাসকে কিছু টাকা দিয়ে যাত্রাপথে খরচ করতে বলে। পরের দিন থমাস সবাইকে বিদায় জানায়। অ্যালেন থমাসকে একটি নেকলেস উপহার দিয়েছে, যার মধ্যে সে তার চুল কেটে রেখেছে নিজের স্মৃতি হিসেবে। থমাস আর দেরি করে না, কারণ তাকে ট্রান্সিলভেনিয়াতে যেতে হবে, যেটা সেখান থেকে 6 সপ্তাহের পর। অন্যদিকে আমরা থমাসের বস হার্নককে দেখি। সে উলঙ্গ হয়ে কিছু রিচুয়াল প্র্যাকটিস করছে এবং তার মালিকের উদ্দেশ্যে বলে সে তার দায়িত্ব পালন করেছে। কিছু দিনের মধ্যেই থমাস তার কাছে পৌঁছে যাবে, কিন্তু কে এই মালিক আর থমাসের সাথে তার সম্পর্কই বা কি? যাই হোক, থমাস অনেকটা পথ পেরিয়ে ফেলেছে এবং দূরে সে একটি গ্রাম দেখতে পায়। তার রাত কাটানোর জন্য জায়গাও তো লাগে। এজন্য সে সেই গ্রামের লিডারকে কিছু টাকা দিয়ে নিজের থাকার জন্য একটি ব্যবস্থা করে নেয়। কিন্তু সবাই যখন জানতে পারে থমাস আরলকের সাথে দেখা করতে যাচ্ছে, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন বয়স্ক মহিলা তো থমাসের কাছে এসে কিছু স্পেল চান্টিং শুরু করে এবং থমাসকে সেই অভিশপ্ত জায়গা থেকে যেতে মানা করে, কিন্তু থমাস সেগুলোকে ইগনোর করে দেয়। রাতে থমাস শুতে গেলে বাইরে দেখতে পায় গ্রামবাসী একটি উলঙ্গ মেয়েকে ঘোড়ায় করে কোথাও ডেকে নিয়ে যাচ্ছে। আসলে মেয়েটি হলো ভার্জিন, তাকে গ্রাম ও গ্রামবাসীর মঙ্গলের জন্য স্যাক্রিফাইস করা হবে। থমাস তার পিছু নেয়, কিন্তু সে অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে পারে। একটি লোক সেখানে কবর খুঁড়ে একটি মৃতদেহ বের করেছে এবং একটি ধারালো অস্ত্র দিয়ে সেই মৃতদেহের বুকে ঢুকিয়ে দেয়। পরেরই সিনে থমাসের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এগুলো সবই থমাসের দুঃস্বপ্ন ছিল। কিন্তু দুঃস্বপ্ন যদি হবে তাহলে থমাসের জুতে কাদা লাগলো কোথা থেকে? যাই হোক, থমাস বাইরে বেরিয়েছে, তাকে এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে। তবে সে দেখতে পায় গ্রামটি জনমানব শূন্য, হয়তো লোকগুলো তার ঘোড়াগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। বেচারা থমাস পরে পায়ে হেঁটেই যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গিয়েছে। চারিদিকে উঁচু উঁচু জঙ্গল, কুয়াশা আচ্ছন্নিত জনশূন্য জঙ্গল নিস্তব্ধ হয়ে রয়েছে। এই নিস্তব্ধতাই যেন থমাসকে গ্রাস করে নিবে। থমাসের মুখে আমরা অস্পষ্ট ভয় লক্ষ্য করি। এমনই সময় একটি ঘোড়ার গাড়ি থমাসের সামনে এসে উপস্থিত হয়। আজব ব্যাপার হলো, ঘোড়ার গাড়িতে কোনো চালক নেই। থমাস কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়ে। দূরে পাহাড়ের উপর আমরা কাউন্ট আরলকের ক্যাসেল দেখতে পাই। থমাস ক্যাসেলের মধ্যে প্রবেশ করে এবং আরলকের সম্মুখীন হয়। আরলক তার বিশাল ক্যাসেলে একাই থাকে। গা ছমছমে অন্ধকারে সে ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়ে আছে। এ যেন মানুষ নয়, এক দানব। থমাস সেই ক্যাসেলের পরিবেশ ও আরলককে দেখে এতটাই ভয় পেয়েছে যে তার ভেতর থেকে কাঁপা শুরু করে। থমাস আরলককে স্যার বলে সম্বোধন করে এবং দ্রুত কাজ শেষ করে চলে যেতে চায়, কিন্তু আরলক থমাসকে থামিয়ে দেয় এবং বলে আমাকে স্যার নয়, মাই লর্ড বলে সম্বোধন করবে। সে আরও বলে যে থমাস অনেক ক্লান্ত এবং
তাকে একটি ব্রেড অফার করে। থমাস ব্রেডটি কাটতে গিয়ে ভুলবশত তার আঙুলটি কেটে ফেলে এবং সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করে। রক্ত দেখে আর্লক আর নিজের মধ্যে নেই, যেন সে অন্য কিছুতে রূপান্তরিত হয়েছে। আর্লক থমাসকে উদ্দেশ্য করে বলে, তুমি অসুস্থ, এবং সাথে সাথে থমাস হ্যালোজেনেট করা শুরু করে। সে দেখতে পায় একটি মূর্তি প্রকাণ্ড এক দানবে রূপান্তরিত হয়েছে এবং তাকে আক্রমণ করেছে। থমাস মৃত্যু ভয়ে চিৎকার করতে থাকে, তবুও সেই পাষাণ দানব তাকে রেহাই দেয় না। পরে থমাসের চোখ খুলে এবং সে দেখতে পায় সকাল হয়ে গিয়েছে। থমাস লক্ষ্য করে যে তার বুকে একটি ক্ষত চিহ্ন। থমাস আর্লকের সাথে দেখা করে এবং পেপার ওয়ার্ক শুরু করে। আর্লক থমাসের কাছে একটি নেকলেস লক্ষ্য করে। জিজ্ঞেস করলে থমাস আর্লককে জানায় তার ওয়াইফ অ্যালেন তাকে নেকলেসটি উপহার দিয়েছে। আর্লক তার থেকে নেকলেসটি চেয়ে একবার দেখতে নেয়। এরপর আর্লক থমাসকে একটি চুক্তিনামায় সাইন করতে বলে, কিন্তু সেখানে কি লেখা রয়েছে থমাস বুঝতে পারে না। আর্লক বলে এটা তার পূর্বপুরুষদের ভাষা। থমাসকে চিন্তা করতে হবে না, সেখানে তাদের ডিল রিলেটেড কিছু জিনিস লেখা রয়েছে। থমাসের হাতে তো আর কোনো উপায়ও নেই, সে সাইন করে দেয়, কিন্তু থমাস রিয়েলাইজও করতে পারে না সে কিসে সাইন করেছে। যাই হোক, কাজ শেষে আর্লক থমাসের নেকলেসটি নিয়ে চলে যায়। থমাস বারবার নেকলেসটি চাইতে থাকে এবং হঠাৎ থমাসের ব্ল্যাক আউট হয় ও সে নিজেকে ভিন্ন একটি স্থানে পায়। সকাল হয়ে গিয়েছে ও তার বুকে আরো একটি ক্ষত চিহ্ন, এবং থমাস অনুভব করতে পারে সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। সে বুঝতে পারে এগুলো কোনো কোইন্সিডেন্স নয় এবং সে পালানোর রাস্তা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটি বেসমেন্টে প্রবেশ করে এবং সে সেখানে একটি কফিন লক্ষ্য করে। কফিনটি খোলার পর থমাসের যেন পা থেকে মাটি সরে গিয়েছে। এ তো স্বয়ং আর্লক, যার শরীরটি পচে গলে গিয়েছে, তবুও সে মরেনি। থমাস বেশি কিছু না ভেবে একটি কুড়ুলের সাহায্যে আর্লকের উপর আক্রমণ করে। ঠিক তখনই আর্লকের ঘুম ভেঙে যায় ও থমাস ব্যর্থ হয়। আর্লক থমাসকে ধরে নেয় ও তার রক্ত পান করা শুরু করে। আসলে আর্লক হলো একজন ভ্যাম্পায়ার, সে কোনো ভ্যাম্পায়ার নয়। মনে আছে তো মুভির শুরুতে আমরা অ্যালেনকে দেখি এক শয়তানের সাথে চুক্তি করতে, আসলে সেটাই ছিল আর্লক। আসলে এই ভয়ানক জিনিসটি প্রতি রাতেই অ্যালেনকে হন্ট করে। এত বছর পরেও সে অ্যালেনের পিছু ছাড়েনি এবং সে অ্যালেনকে প্রসেস করে নেয়। থমাস বুঝতে পারে তাকে এখান থেকে বের হতে হলে বড় কোনো পদক্ষেপ নিতে হবে। এজন্য সে সেই ক্যাসেলের একটি জানালা থেকে নিচে পানিতে লাফ দেয়। অপরদিকে অ্যালেনকে যেহেতু আর্লক প্রসেস করে নিয়েছে, স্বাভাবিকভাবেই অ্যালেন খুবই অসুস্থ হয়ে পড়ে। অ্যালেনের চিকিৎসা করছেন ডক্টর উইলহেম, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও সে বুঝতে পারছে না অ্যালেনের ঠিক কি হয়েছে। দিন দিন তার অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে, এমনকি সে আউট অফ কন্ট্রোল হয়ে নিজের ক্ষতি না করে এই ভয়ে তাকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। অপরদিকে ডক্টর উইলহেমের কাছে আর একটি কেস এসেছে। একজন পাগল একটি জীবিত ছাগল কাঁচা খেয়ে ফেলেছে এবং আমরা বুঝতে পারি লোকটি হলো থমাসের বস হার্নো। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, শুধু একই কথা বলছে যে তার মালিক আসছে। উইলহেম জিজ্ঞেস করে যে কে তার মালিক, কিন্তু সে কোনো উত্তর দেয় না। অপরদিকে ফ্রেডরিক ও অ্যানা অ্যালেনের জন্য খুবই চিন্তিত। ডক্টর উইলহেম তার শিক্ষক ডক্টর ভন ফ্রান্সকে ডাকার প্রস্তাব জানায়, কিন্তু সমস্যাটি হলো ডক্টর ভন ফ্রান্সের একটি কালো ইতিহাস রয়েছে। সে খুবই যোগ্য একজন শিক্ষক। সে তার কাজে এতটাই ডুবে গিয়েছিলেন যে সায়েন্স থেকে বের হয়ে স্পিরিচুয়াল বিষয়ে ডুবে যান, যেটা তাকে অনেক বদনাম করে এবং অবশেষে নিজের ইউনিভার্সিটি থেকেই তাকে বহিষ্কার করা হয়। এখন আর সে কারোর সাথে দেখা করে না। ফ্রেডরিক উইলহেমকে রিকোয়েস্ট করে এবং তারা ডক্টর ভন ফ্রান্সের বাসায় যায়। প্রথমে ভন ফ্রান্স তাদেরকে ফিরিয়ে দিলেও যখন লক্ষ্য করে তার পুরনো স্টুডেন্ট উইলহেম, তখন সে তাদের সাথে কথা বলে। উইলহেম অ্যালেনের ব্যাপারে সবকিছু জানায়, যে কিভাবে সে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং তার রোগটি এখনো ধরা পড়েনি। ডক্টর ভন ফ্রান্স আর দেরি করে না এবং অ্যালেনের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে একজন নান থমাসকে নদীর কিনারায় লক্ষ্য করে চার্চে নিয়ে আসে ও তার চিকিৎসা করে। থমাস একটু সুস্থ হওয়ার পর নানদের লাখ মানা করা সত্ত্বেও সেখান থেকে একটি ঘোড়া নিয়ে পালিয়ে আসে। ওয়েল শুধু থমাসই নয়, আর্লক ও উইসবর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা একটি শিপের মধ্যে আর্লকের কফিন লক্ষ্য করি। আশা করি বুঝে গিয়েছেন শিপের মধ্যে থাকা লোকগুলোর সাথে কি হবে। কাউন্ট আর্লক কাউকে রেহাই দেয় না, শিপের মধ্যে উপস্থিত প্রতিটি ব্যক্তিকে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করে। আমরা অ্যালেনের সামনে ভন ফ্রান্সকে দেখি, সে অ্যালেনের সাথে অনেক ভালো করে কথা বলছে। প্রথমে তো সে অ্যালেনের বাঁধন খুলে দেয় এবং তার প্রতিটা কথা খুব মন দিয়ে শোনে। অ্যালেন তার স্বপ্নের কথাগুলো বলে এবং অতীতে তার সাথে কি কি হয়েছে সেগুলো বলে। এখানে আমরা অ্যালেনের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পারি। আসলে অ্যালেন ছোটবেলা থেকেই অনেক স্পেশাল, তার মধ্যে কিছু সাইকিক অ্যাবিলিটিস রয়েছে। সে আউটার ওয়ার্ল্ডের সাথে ইনার ওয়ার্ল্ড কানেক্ট করতে পারে, অর্থাৎ সে স্পিরিটদের সাথে কথা বলতে পারে। এজন্যই তো আমরা মুভির শুরুতে অ্যালেনকে দেখি আর্লকের সাথে কানেক্ট হতে। সবকিছু ঠিকই ছিল যতদিন না তার বাবা তাকে উলঙ্গ অবস্থায় জঙ্গলে পেয়েছিল। আসলে তখন তাকে আর্লক প্রসেস করে নিয়েছিল। তার অনেক বদনাম হয়, কিন্তু থমাসকে বিয়ে করার পর সে সব ভুলে যায়, এক নতুন জীবন স্টার্ট করে। কিন্তু আর্লক তার পিছু ছাড়েনি। কথা বলতে বলতে অ্যালেন আবারও অসুস্থ হয়ে পড়ে এবং নিজের শরীর ক্রিপিলি টুইস্ট করতে থাকে। ডক্টর ভন ফ্রান্স একটি ধারালো বস্তু অ্যালেনের হাতের একপাশ দিয়ে ঢুকিয়ে
অন্য পাশ দিয়ে বের করে ফেলে এবং কনফার্ম করে যে অ্যালেন কোনো খারাপ স্পিরিট দ্বারা প্রসেস হয়েছে। কিন্তু ফেডরিক আর অ্যানা তার কথা বিশ্বাস করে না। ফেডরিকের মতে অ্যালেন থমাসের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে, একবার থমাস চলে আসলে সে সুস্থ হয়ে উঠবে। সেই রাতে অ্যালেন হঠাৎ বিছানা ছেড়ে উঠে পড়ে ও দৌড়ে বাইরে চলে যায়। সেখানে অসুস্থ অবস্থায় সে থমাসকে খুঁজে পায়। অপরদিকে আমরা সেই শিপকে দেখি উইসবর্গের পোর্টে ক্র্যাশ করতে। আমরা শিপের মধ্যে থেকে অজস্র ইঁদুরকে শহরের মধ্যে প্রবেশ করতে দেখি। আসলে আরলকের কালো ছায়া ইঁদুরের আকার নিয়ে পুরো শহরে একটি মহামারী ছড়াচ্ছে। দেখতে দেখতে পুরো শহর প্লেগে আক্রান্ত হয়। হার্নক বুঝতে পারে তার মালিক চলে এসেছে, এজন্য সে একটি গার্ডকে হত্যা করে পালিয়ে যায় ও তার মালিককে খুঁজে একটি পুরানো ক্যাসেলে নিয়ে আসে। উল্টো প্রচন্ড রাগের বশে অ্যালেন ও থমাসকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে প্রফেসর ভন ফ্রান্স ও ডক্টর মৃত ব্যক্তিদের মৃতদেহ পর্যবেক্ষণ করছিল এবং লক্ষ্য করে মৃতের শরীরে ইঁদুরের কামড়ের দাগের সাথে সাথে শরীরে কোনো রক্ত নেই। প্রফেসর বুঝেই যায় এটা কোনো শয়তানের কাজ, শুধুমাত্র হার্নকই তাদেরকে সত্য কথা বলতে পারবে। কিন্তু হার্নক তো তার সেল থেকে পালিয়েছে, এজন্য তারা হার্নকের বাড়িতে গিয়ে পৌঁছায় ও অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটি বই পায় যেখানে হার্নক নসফেরাতুর বিষয়ে সকল কথা লিখে রেখেছিল। আসলে রোমান ভাষায় নসফেরাতু মানে ভ্যাম্পায়ার। তো এখন থেকে আমি কাউন্ট আরলককে নসফেরাতু বলে ডাকবো। প্রফেসর অ্যালেন ও থমাসের খোঁজে ফেডরিকের বাসায় যায় ও জানতে পারে সে তাদের বাসা থেকে বের করে দিয়েছে। এটা শুনে প্রফেসর অনেক রেগে যায় এবং বলে অ্যালেন যেখানে যেখানে যাবে নসফেরাতু সেখানে সেখানে যাবে এবং সেসব জায়গায় সাধারণ মানুষ মরতে থাকবে। প্রফেসর ফেডরিককে সাবধান করে একবার নসফেরাতু তার ওয়াইফের রক্ত টেস্ট করেছে, তার মানে সে আবারও আসবে। কিন্তু ফেডরিক এসব বিলিভ করে না। প্রফেসর তার বাসা থেকে চলে যায় এবং আমরা দেখি সত্যি নসফেরাতু এসেছে। সে অ্যানা ও তার 2 মেয়ের রক্ত পান করে তাদেরকে হত্যা করে। ফেডরিক কনফিউজড, এটা কি হলো? এটা তো প্লেগ হতে পারে না। সবাই তখন ডিসিশন নেয় অনেক হয়েছে, এবার নসফেরাতুকে আটকাতেই হবে। প্রফেসর সেই বইটি পড়ে অনেক কিছু জানতে পারে। নসফেরাতুকে আটকাতে পারবে শুধুমাত্র অ্যালেন। প্রফেসর বলে নসফেরাতুকে আটকাতে হলে তাকে ঘুমের মধ্যে মারতে হবে, যখন সে তার কফিনের মধ্যে রেস্ট নেয়। দিনের বেলা যখন আকাশে সূর্য থাকে তখন নসফেরাতু তার কফিনে রেস্ট নেয়। এমন সময় তার বুকের মধ্যে উডেন স্টিক ঢুকিয়ে তাকে হত্যা করা সম্ভব। সবাই বের হয় নসফেরাতুর কবর খুঁজতে। প্রফেসর অ্যালেনের সাথে কথা বলে এবং তাকে বুঝিয়ে দেয় কি করতে হবে। এদিকে ফেডরিকো প্লেগে আক্রান্ত হয়। সে অ্যানাকে তার কবর থেকে বের করে তাকে জড়িয়ে ধরে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সবাই অনেক দুঃখ পায়, কিন্তু বসে থাকলে হবে না, তাদের নসফেরাতুকে খুঁজে বের করতে হবে এবং তারা সেই ক্যাসেলে চলে যায় যেটা থমাস নসফেরাতুর কাছে বিক্রি করেছিল। অন্যদিকে আমরা অ্যালেনকে দেখি যে নসফেরাতুকে তার কাছে ডাকে এবং নসফেরাতু তার ডাকে আবারও সাড়া দেয়। অ্যালেন নসফেরাতুর কাছে নিজেকে সঁপে দেয় ও তারা ইন্টিমেট হওয়া শুরু করে। অপরদিকে থমাস ফাইনালি নসফেরাতুর কবর খুঁজে পায় ও তার মধ্যে উডেন স্টিক ঢুকিয়ে দেয়। পরে সে লক্ষ্য করে এটা তো হার্নক এবং সে বুঝে যায় নসফেরাতু তার বাড়িতে গিয়েছে। থমাস তৎক্ষণাৎ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে নসফেরাতু আর অ্যালেন এক হয়ে গিয়েছে। নসফেরাতু অ্যালেনের রক্তপান করছে। সে অ্যালেনের রক্তপান করায় এতই মগ্ন যে কখন সূর্য উঠেছে সে রিয়েলাইজই করেনি। যতক্ষণে সে বুঝতে পারে ততক্ষণে অনেক লেট হয়ে গিয়েছে। সূর্যের আলোতে নসফেরাতু জ্বলে মারা যায়। নসফেরাতু মরে যাওয়ার সাথে সাথে শহরে যে মহামারীটা ছড়িয়েছিল সেটাও চলে যায়। অন্যদিকে অতিরিক্ত ব্লাড লসের কারণে অ্যালেনও মারা যায়। থমাস যতক্ষণ বাসায় পৌঁছায় ততক্ষণ তারা দুজনেই মারা গিয়েছে। থমাস নিজের চোখের সামনে তাদের মৃতদেহ দেখতে পায় এবং মুভিটি এখানেই শেষ হয়। আমি আমার ভিডিওটি শেষ করছি। এই ভিডিওটির মাধ্যমে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার জার্নি শুরু করলাম। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।